আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি, যা জানালেন আইন উপদেষ্টা। এদিকে বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের বেশি থাকার সুযোগ দিতে হবে। জানাবো বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। এবং সর্বশেষ জানাবো 4 ঘন্টা মানুষকে ভুগিয়ে সড়ক ছাড়লো 2 কলেজের শিক্ষার্থীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি, যা জানালেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন এর কোনো রকম ব্যত্যয় হবে না, তার কথা সবার বিশ্বাস করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। যুগান্তরের পক্ষ থেকে আইন উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া হবে কিনা। প্রশ্নোত্তরে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, এখনো অনেক সময় বাকি আছে। এ সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারবো। এটার মধ্য দিয়ে ব্যাপারটা নির্ধারিত হবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি, ওইভাবে আলোচনা হয়নি। বিচারিক প্রক্রিয়া আছে, জনমত আছে, সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে। অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়ায় আপনার বিশেষ ভূমিকা ছিল, ওই সময় আপনার সামনে কি কি চ্যালেঞ্জ ছিল। জবাবে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, আমি এটা নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না, কারণ আমি তো গোপনীয়তার শপথ নিয়েছি। ব্যক্তিগত ভূমিকার চেয়ে সরকারের প্রতি আমার যে দায়িত্বশীলতা সেটার দিকে বেশি লক্ষ্য রাখা উচিত। ফলে আমি বিস্তারিত বলবো না, শুধু এটুকু বলবো, আমার প্রচেষ্টা ছিল অভ্যুত্থানের পক্ষে যত শক্তি আছে তাদের মধ্যে যেন ঐক্য থাকে এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের ভয়েসটা যেন যথেষ্ট সম্মান ও গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়, সেই প্রচেষ্টা ছিল। ওই সময় আমি সবার মধ্যে এক ধরনের কঠিন ঐক্য, সমঝোতা, পরস্পরকে বোঝার প্রচেষ্টা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দেখেছিলাম। অন্তর্বর্তী সরকার গঠনের পরবর্তীকালে কোনো কোনো সময় যেটার অভাব দেখেছি এবং তা দেখা মাত্র আমার মনেই আশঙ্কা তৈরি হয় যে গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্যে মতভেদ থাকবে, মতভিন্নতা থাকবে, কিন্তু বড় ধরনের কোনো বিরোধ যেন না থাকে। ওই সময়ে মতবিরোধ থাকলে আমরা কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারতাম না। বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের বেশি থাকার সুযোগ দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা প্রস্তাব করেছি প্রধানমন্ত্রী পদে টানা 2 মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে দুপুর 2টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্নভোজ বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা বলেন, বিএনপির এই প্রস্তাবের পর ঐক্যমত্য কমিশন থেকে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির একাধিকবার থাকা নিয়ে বিএনপিকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সেটা তারা এখনই প্রকাশ্যে আনতে চান না। আগে কমিশনের প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবেন। রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আরো কি কি ক্ষমতা বৃদ্ধি করা যায় সেটা উল্লেখ করে সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করার পক্ষে বিএনপি মত দিয়েছে বলে উল্লেখ করেন সালাউদ্দিন। তিনি বলেন, যা পরবর্তী সময়ে সংসদে আলোচনার মাধ্যমে হবে, আর রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন। কমিশনের এই প্রস্তাবে বিএনপি একমত। একই ব্যক্তি সরকার প্রধান, দল প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে বিএনপি একমত নয় বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি, কারণ একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবেন না, এমন চর্চা আমরা দেখি না। বিএনপি সংবিধানের 5ম সংশোধনী আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে জানিয়ে সালাউদ্দিন বলেন, সেখানে ধর্মনিরপেক্ষ কিংবা বহুত্ববাদ কোনোটাই নেই। তবে কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছে। আমরা সেখানে একমত পোষণ করেছি। জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির প্রস্তাবে বিএনপি একমত বলে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এটা তো এখনো আছে, এখন শুধু রাষ্ট্র ইন্টারনেট যেন বন্ধ করে না দেয় সেটা নিশ্চিত করতে হবে। সালাউদ্দিন বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবের ক্ষেত্রে আমরা একমত হয়েছি, এখন কিছু কিছু বিষয় আছে যেগুলো আরো বিচার বিশ্লেষণ করতে হবে। বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। বহুল আলোচিত ও সমালোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। রেড নোটিশ জারি হলেও এখন ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজির আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় আসেনি। এজন্য আরও কিছু কার্যক্রম বাকি রয়েছে বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। সেগুলো শেষ হওয়ার পর রেড নোটিশ ওয়েবসাইটেও দেখা যাবে। সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও 11
জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টিও ইন্টারপোলে পর্যালোচনাধীন। আদালতের নির্দেশনায় প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে। পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা সূত্রে জানা যায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর গত ফেব্রুয়ারি থেকে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ নিবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে পৃথক 3 ধাপে আবেদন করে এনসিপি। 4 ঘন্টা মানুষকে ভুগিয়ে সড়ক ছাড়লো 2 কলেজের শিক্ষার্থীরা। অবশেষে দীর্ঘ 4 ঘন্টা পর স্বস্তি ফিরেছে রাজধানীর সায়েন্স ল্যাবে। দুপুরে শুরু হওয়া ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বিকেল 4টার পর থেমেছে। এরপর যানবাহন শুরু হয়েছে মিরপুর সড়কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উভয় কলেজের শিক্ষকরা দফায় দফায় চেষ্টা চালান। তাদের সম্মিলিত প্রচেষ্টা অবশেষে বিকেল 4টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, গতকালের একটি ঘটনায় ভুল বোঝাবুঝির কারণে আজকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সায়েন্স ল্যাব এলাকায় মারধর করা হয়েছে। ঢাকা কলেজ শিক্ষার্থীরা মনে করেছেন এর সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত। সেই ঘটনার জেরে আজকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, এখন পরিস্থিতি শান্ত। 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন। আমরা তাদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করেছি। তবে এখনই পুলিশ প্রোটোকল উঠিয়ে দেওয়া হবে না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাবেন। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। এদিকে ঢাকা সিটি কলেজে ভাঙচুরের অভিযোগ এনে দেশবাসী পুলিশ প্রশাসনের কাছে বিচার দাবি করেছে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ এম মোবারক হোসাইন। তিনি বলেন, আজ হঠাৎ করেই 11টার সময় কিছু ছাত্র নামের সন্ত্রাসীরা ঢাকা সিটি কলেজে অতর্কিত হামলা করেছে। আমরা ওই হামলা নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে বিচার চাই। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। গত রমজানের আগেও ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করা হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়, মাওসী, ঢাকা জেলা প্রশাসন সহ দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকলো, আজ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তিনি আরো বলেন, এই ধরনের ঘটনার জন্য না ঘটে তার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি। আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ। আমরা সবসময় শিক্ষার্থীদের বলি, তোমরা ছাত্ররা সবাই ভাই ভাই, গন্ডগোল করো না। মনোমালিন্য হতে পারে, তবে এটাকে কেন্দ্র করে স্থাপনার উপর হামলা কখনো কাম্য হতে পারে না। আমাদের ছাত্র সমাজের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। এদিকে সংখ্যা এড়াতে আগামী 2 দিনের মধ্যে ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যেন আবারও কোনো খারাপ পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধবার ও বৃহস্পতিবার সব ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।